শহীদ আবু সাইদ হত্যা মামলার চার্জশিট আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল। রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি সহ ২৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি। ৩০ জন আসামির বিরুদ্ধে অপরাধ আমলে গ্রহণ করেছেন ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল। তাদের বিরুদ্ধে অপরাধ আমলে গ্রহণ করেছেন। তাদেরকে গ্রেপ্তার দেখানো পূর্বক তাদেরকে উপস্থিত করানোর জন্য জেল অথরিটিকে নির্দেশ দিয়েছেন। স্থবিরতা কাটিয়ে বন্দরগুলোতে ফিরেছে কর্মচাঞ্চল্য, চলছে পণ্য খালাস ও সরবরাহ। এনবিআর চেয়ারম্যান সহ কাজে যোগ দিয়েছেন কর্মকর্তা কর্মচারীরা। কুমিল্লায় ধর্ষণের ঘটনায় পরকীয়ার প্রমাণ পায়নি পুলিশ। মূল অভিযুক্ত ফজর আলীকে ঘায়েল করতেই ভুক্তভোগীকে মারধর ও ভিডিও ধারণ করে ছোট ভাই শাহপরান। হ্যাঁ, আমরা ২-৩ জনে মারতেছে আর অনেকজনে ভিডিও করছে। সবাই হচ্ছে অন ক্যামেরা মেয়েটাকে নির্যাতন করছে, বাস্তবিকভাবে ধর্ষণকাণ্ড করছে এবং শ্লীলতাহানির ঘটনাও ঘটছে। সাবেক ২ সিইসিকে গ্রেফতার ভোটে অনিয়ম বন্ধের সতর্ক বার্তা হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। হেফাজতে নেওয়ার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন। দায়িত্ব থাকাকালীন নির্বাচন কমিশন যদি অসদাচরণ করে তাহলে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সম্ভব। এই ঘটনার পরে এখনকার কমিশন কেন, ভবিষ্যতে যে কমিশন আসবে প্রত্যেক কমিশনের মধ্যে এক ধরনের ভাবনা কাজ করবে যে আমাদেরকে সতর্কতার সঙ্গে কাজ করতে হবে। রাজধানীর মিরপুরে ডিএনসিসির উচ্ছেদ অভিযান, ভেঙে ফেলা হয়েছে বেশ কিছু অবৈধ স্থাপনা। গাজা ইসরায়েলি হত্যাযজ্ঞ চলছেই, যুদ্ধবিরতি চুক্তিতে প্রধান বাধা খোদ বেনিয়ামিন নেতানিয়াহু। সংকট সমাধানে চাপ বাড়িয়েছেন ডোনাল্ড ট্রাম্প। আমন্ত্রণ দুপুরে বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছে আমি ছোঁয়া খন্দকার। আর এতক্ষণ শিরোনাম দেখছিলেন। জুলাই অভ্যুত্থানে প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলার আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল। এতে আসামি করা হয়েছে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর সহ ৩০ জনকে। এদের মধ্যে পলাতক ২৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল ২। আবু সাইদ হত্যার বিচার চেয়ে তার পরিবার গত ১৩ জানুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দেয়। সেই মামলার তদন্ত শেষ করেছে তদন্ত সংস্থা। প্রতিবেদন হাতে পায় প্রসিকিউশন। হত্যাকাণ্ডে মিলেছে ৩০ জনের সম্পৃক্ততা। তাদের মধ্যে পুলিশ ছাড়াও বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ছাত্রলীগ নেতৃবৃন্দের নাম রয়েছে। আবু সাইদ হত্যা মামলাটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রথম মামলা। এই মামলায় কারাগারে থাকা ৪ আসামি হলেন পুলিশ কর্মকর্তা আমির হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র, বেরবির সাবেক প্রক্টর শরীফুল ইসলাম ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান চৌধুরী। ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্টের ৩-২ এবং ৩-৪-১-২-৩ এই ধারায় তাদের বিরুদ্ধে অপরাধ আমলে গ্রহণ করেছেন। আগামী ১০ই জুলাই পরবর্তী শুনানির জন্য দিন ধার্য করেছেন। ওই দিন যে ৪ জন আসামি গ্রেপ্তারকৃত আছে তাদেরকে গ্রেপ্তার দেখানো পূর্বক তাদেরকে উপস্থিত করানোর জন্য জেল অথরিটিকে নির্দেশ দিয়েছেন এবং বাকি যে ২৬ জন আসামি আছে তাদেরকে গ্রেপ্তার করে ওই তারিখে হাজির করার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি নির্দেশ দিয়েছেন। দর্শক, আমরা তাজুল ইসলামের বক্তব্য শুনছিলাম। মামলার সবশেষ আপডেট জানতে চাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আমার সহকর্মী আলামিন হক অহন আমার সঙ্গে যোগ দিয়েছেন। অহন, প্রসিকিউশন একটু আগে ব্রিফ করেছেন, আমরা সেটি শুনছিলাম। আপনার কাছ থেকে একটু মামলার সবশেষ আপডেট জানতে চাই। বাকি যে আসামিরা রয়েছেন আগামী ১১ দিনের মধ্যে অর্থাৎ ১০ জুলাইয়ের মধ্যেই তাদেরকে গ্রেপ্তার করতে হবে, আইজিপিকে এমন নির্দেশনা দেওয়া হয়েছে এবং সেদিনেই আবার পরবর্তী শুনানি হবে। এবং এর মধ্যেই সাধারণ মানুষ যারা রয়েছেন তারা তো আশা করেন যে পলাতক আসামিরা রয়েছেন তাদেরকে নিশ্চয়ই গ্রেপ্তার করা যাবে, আইনের আওতায় আনা যাবে এবং ৪ জন আসামি যারা রয়েছেন তাদেরকে একই সঙ্গে পরবর্তী শুনানি ১০ জুলাই তাদেরকে হাজির করার কথাও বলা হয়েছে। প্রথম শহীদ বলা হয়ে থাকে এবং প্রথম হত্যাকাণ্ডের শিকার এবং এই মামলাটির বিষয়ে বরাবরই সাধারণ মানুষ যেমন এবং এই প্রসিকিউটর যিনি একটু আগে কথা বললেন তিনিও বলছিলেন যে সবগুলো মামলা, এই মামলা সহ সবগুলো মামলার বিষয়ে মানুষের আগ্রহ আছে এবং সেই আগ্রহ অনুযায়ী তারা কাজ করছে। তিনি এই কথাও বলছিলেন যে নানানভাবে কথা
কথা উঠছিল যে বিচারিক কার্যক্রম কোনোভাবে ধীর গতি হচ্ছে কিনা। তিনি বলছেন একটি বিচারের জন্য যতটুকু সময় লাগবে, ন্যায় বিচারের জন্য যতটুকু প্রয়োজন ততটুকু সময় তিনি দিচ্ছেন এবং কোনো একদিন সময়ও তিনি বেশি নেবেন না এবং দ্রুত সময়ের মধ্যে এই বিচার কার্যক্রম যেন শেষ করা যায় সেই কথাও তিনি বলছেন। এখন যে আসামিরা রয়েছেন, বিশেষ করে আবু সাইদ হত্যা মামলায় 30 জন আসামির কথা বলা হয়েছে, সুপিরিয়র যে পাওয়ারের কথা বলা হয়েছে, নির্দেশনার কথা বলা হয়েছে রংপুর রেঞ্জের, সেই সময়ে যারা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য ছিলেন এবং বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রক্টর, ছাত্রলীগের যারা কর্মী ছিলেন, তারা কার নির্দেশে এই ধরনের ঘটনা ঘটালেন সেই বিষয়গুলো গেল 5 মাসের যে তদন্ত, সেই তদন্তে বিস্তারিত তুলে আনা হয়েছে। 109 পৃষ্ঠার এই তদন্ত প্রতিবেদন, আজ সেই বিষয়গুলো তুলে ধরা হলো বিচারকের সামনে। শেষ পর্যন্ত বিচারক 26 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা করেছেন এবং আমি যেমনটি বলছিলাম 11 দিনের মধ্যে, আগামী 10 জুলাইয়ের মধ্যে তাদেরকে অবশ্যই আইজিপিকে নির্দেশ দেওয়া হয়েছে যেন গ্রেপ্তার করে হাজির করা হয় ট্রাইব্যুনালে। ধন্যবাদ অহন বিস্তারিত আমাদের জানানোর জন্য। কর্মসূচি প্রত্যাহার করার পর স্বাভাবিক হয়ে এসেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। কয়েকদিনের স্থবিরতার পর তৈরি হয়েছে কর্মচাঞ্চল্য। এনবিআর চেয়ারম্যান জানান, কর্মসূচির কারণে ব্যবসা বিঘ্নিত হয়েছে, রাজস্ব আদায়ও কম হয়েছে। ব্যবসায়ীদের মধ্যস্থতায় গত রাতে মার্চ ফর এনবিআর এবং কমপ্লিট শাটডাউন কর্মসূচি প্রত্যাহার করা হয়। সকাল 9টার আগ থেকে কর্মস্থলে প্রবেশ করতে শুরু করেন কর্মকর্তা কর্মচারীরা। 8টার দিকে অফিসে আসেন এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। কয়েকদিনের জমে থাকা কাজ নিয়ে আসেন সেবাগ্রহীতারাও। রাজস্ব ভবনের সামনে অবস্থান নিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। আজকে আমাদের সারা দেশের সবগুলো দপ্তর সংস্থাই সকাল থেকেই কাজ করছে, সম্পূর্ণ উপস্থিতি আছে। যেহেতু আজকে 30 তারিখে আমাদের একটা বড় ড্রাইভ থাকে, যেই রেভিনিউগুলো পাইপলাইনে আছে সেগুলোকে ট্রেজারিতে নিয়ে আসার একটা ক্রমাগত চেষ্টা থাকে, তো সেই চেষ্টাটা চলছে। এনবিআর কর্মকর্তা কর্মচারীদের কমপ্লিট শাটডাউন প্রত্যাহার হওয়ায় আজ থেকে ফের দেশের সব বন্দর ও কাস্টমস হাউসে পুরো দমে শুরু হয়েছে কার্যক্রম। টানা 2 দিনের কমপ্লিট শাটডাউন কর্মসূচি প্রত্যাহারের পর আবারও কর্মচঞ্চল চট্টগ্রাম কাস্টমস হাউস ও বন্দর। সকাল থেকেই কাজে যোগ দিয়েছেন কাস্টমস হাউসের বেশিরভাগ কর্মকর্তা। আমদানি রপ্তানি পণ্যের শুল্কায়ন শুরু হওয়ায় খুশি ব্যবসায়ী C&F এজেন্ট। এদিকে শুল্কায়ন শুরু হওয়ায় চট্টগ্রাম বন্দরেও শুরু হয়েছে পণ্য ওঠানামা ও কন্টেইনার সরবরাহ। তবে গত 2 দিনে 4000-এরও কন্টেইনার জাহাজীকরণ না হওয়ায় বন্দরের অভ্যন্তরে তৈরি হয়েছে জট। এছাড়া বহির্নোঙরেও বেড়েছে পণ্য বোঝাই জাহাজের সংখ্যা, যা স্বাভাবিক হতে আরও কয়েকদিন সময় লাগবে। 2 দিন মোটর গাড়িগুলো বন্ধ ছিল কাস্টমারের কারণে, আর আজকে সকাল থেকে মোটামুটি কিছুটা কাজ চালু হয়েছে। আমরা চাই যে কাজ ঠিকভাবে হোক, সুন্দরভাবে হোক। আমাদের কাজগুলা প্রতিদিনের কাজ আমরা প্রতিদিন শেষ করতে চাই, এটা আমাদের জন্য ভালো, আমাদের দেশের জন্য ভালো। 2 দিন বন্ধ, আমদানিকারকের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, তারপরে আমরা খুশি এখন কাজ চালু হয়েছে, এটা আর কি। এদিকে সকাল থেকে কর্মমুখর বেনাপোল, হিলি, আখাউড়া, ভোমরা সহ স্থলবন্দরগুলো। শুরু হয়েছে আমদানি রপ্তানি কার্যক্রম। এর আগে টানা 2 দিনের এনবিআর কর্মকর্তা কর্মচারীদের কমপ্লিট শাটডাউনের কারণে অচল হয়ে পড়ে স্থলবন্দরগুলো, স্থবির হয়ে পড়ে শুল্কায়ন কার্যক্রম। পরে রাতে ব্যবসায়ীদের মধ্যস্থতায় কমপ্লিট শাটডাউন কর্মসূচি প্রত্যাহার করেন কর্মকর্তারা। দর্শক, বন্দরের সার্বিক অবস্থা জানতে চাই। চট্টগ্রাম থেকে আমার সহকর্মী শহীদুল সুমন আমার সঙ্গে যোগ দিয়েছেন। সুমন, আমরা একটু চট্টগ্রাম বন্দরের সার্বিক অবস্থা জানতে চাই, এখন কি অবস্থা দেখছেন? এবং আমরা আগের খবরে যেমনটি জানিয়েছিলাম, কাজের চাপ বেড়েছে এবং কর্মঘণ্টা সেটি বাড়ানোর কথা হচ্ছে। আপনার কাছে যেটি প্রশ্ন, কন্টেইনার জট স্বাভাবিক হতে আসলে কতদিন সময় লাগতে পারে? চট্টগ্রাম বন্দরে স্বাভাবিক সময়ে আসলে 35 থেকে 36 হাজার কন্টেইনার থাকে। বর্তমানে সেই সংখ্যাটা কিন্তু 41,000-এরও বেশি, অর্থাৎ গত 2 দিন কমপ্লিট শাটডাউন এবং তার আগে কলম বিরতি, কর্মবিরতি মিলিয়ে কিন্তু এই যে কন্টেইনার জট সেটি আসলে তৈরি হয়েছে। আমি এই মুহূর্তে বন্দরের 4 নম্বর গেটে রয়েছি। আপনি দেখছেন 4 নম্বর গেট থেকে শুরু করে কিন্তু অন্যান্য যে গেট রয়েছে সবগুলোর সামনে কিন্তু কন্টেইনারবাহী যে লরির সংখ্যা সেটি কিন্তু আসলে পুরো রাস্তায় কিন্তু তাদের যে যানজট সেটি আসলে তৈরি করে দিয়েছে। আপনি দেখছেন একেবারে রাস্তার উপর কিন্তু সেগুলো দাঁড়িয়ে রয়েছে, ধীরে ধীরে সেগুলো কিন্তু
বন্দরের অভিমুখে ঢুকছে। আমরা যতটুকু জেনেছি বন্দর কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছে এই যে অতিরিক্ত কন্টেইনার জট সেটি আসলে স্বাভাবিক হতে 7 থেকে 8 দিন সময় তাদের লাগবে এবং সেই সাথে আজকে সকাল থেকে 4টি জাহাজ কিন্তু কন্টেইনার নিয়ে রপ্তানিমুখী পণ্য নিয়ে কিন্তু সেটি চট্টগ্রাম বন্দর ছেড়েছে এবং 4টি জাহাজ নতুন করে কিন্তু বন্দরের বহির্নোঙরে প্রবেশ করেছে। এই মুহূর্তে বন্দরের বহির্নোঙরে 20টি পণ্যবাহী জাহাজ অপেক্ষমান রয়েছে এবং সেই সংখ্যাটি যদি আমরা আগে বলি, একটি জাহাজ বন্দরে প্রবেশ থেকে শুরু করে পণ্য খালাস পর্যন্ত সেটি 2 থেকে 3 দিন সময় নিতে এবং সেই সময়টি এখন গিয়ে দাঁড়িয়েছে 5 থেকে 6 দিন। অর্থাৎ বন্দর কর্তৃপক্ষ বলছে 5 থেকে 6 দিন তাদেরকে আসলে পণ্য খালাস করে সেটি আবার ডেলিভারি নিয়ে যেতে সময় লাগবে। ফলে সব মিলিয়ে যে পরিস্থিতি দাঁড়িয়েছে সেটি স্বাভাবিক হতে আরও 4 থেকে 5 দিন এবং কোথাও কখনো কখনো 7 দিন পর্যন্ত লাগতে পারে এমনটি বন্দর কর্তৃপক্ষ বলছে। তবে যেহেতু কমপ্লিট শাটডাউন প্রত্যাহার করে কাজে যোগ দিয়েছে গতকাল থেকে, আমরা দেখছি গতকাল 700-র বেশি কন্টেইনার চট্টগ্রাম বন্দর থেকে সেটি খালাস হয়েছে এবং এখনো পর্যন্ত বন্দর এবং কাস্টমস তাদের যে কার্যক্রম সেটি স্বাভাবিক এবং পুরোদমে তারা করছে। এবং আমরা দেখছি সকাল থেকে সিএনএফ এজেন্ট এবং তাদের যারা প্রতিনিধিরা রয়েছে তারা কিন্তু বেশ ব্যস্তই আমরা দেখছি এবং তারা বলছেন যে তাদের যে বায়াররা রয়েছে কিংবা তাদের যে আমদানি রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলো রয়েছে তারা তাদেরকে পণ্য খালাসের জন্য বেশ চাপ দিচ্ছেন এবং তারাও সেটি তাড়াহুড়ো করছেন। তবে তাদের যে কাজ জমে গিয়েছে এখানে সেটি আসলে স্বাভাবিক করতে অতিরিক্ত কর্মঘণ্টা বাড়িয়ে কিংবা শুক্র এবং শনিবার অতিরিক্ত কাজ করে সেই চাপটি আসলে সামলানোর কথা তারা বলছেন এবং চট্টগ্রাম বন্দর এবং কাস্টমস কর্মকর্তারাও বলছেন আসলে তারা চেষ্টা করছেন এই যে জট সেটি স্বাভাবিক করতে তারা আপ্রাণ চেষ্টা করছেন এবং অতিরিক্ত যদি সরকারের পক্ষ থেকে যদি অতিরিক্ত কর্মঘণ্টা কাজ বাড়িয়ে নেওয়ার কথা কোনো সিদ্ধান্ত আসে সেক্ষেত্রে আসলে বন্দর এবং কাস্টমসও বলছে তারা সেটি করতে প্রস্তুত রয়েছেন। জি, ধন্যবাদ সুমন সেই খবর আমাদের জানানোর জন্য। কুমিল্লার মুরাদনগর ধর্ষণের শিকার নারীর ওপর পরিকল্পিতভাবে বর্বর নির্যাতন চালানো হয়েছে। পাশাপাশি ভুক্তভোগীর সঙ্গে মূল অভিযুক্ত ফজর আলীর পরকীয়ার সম্পর্ক ছিল না বলে মনে করছে পুলিশ। ভুক্তভোগী ও তদন্তকারীদের সাথে কথা বলে জানা গেছে ফজর আলীকে শায়েস্তা করতে নৃশংস নির্যাতনের পরিকল্পনা করেন তারই ছোট ভাই শাহপরান, যাতে সহায়তা করে স্থানীয় ছাত্রলীগ নেতা সুমন ও তার বড় ভাই আবুল কালাম। খোকন চৌধুরীকে সাথে নিয়ে রিপোর্ট করেছেন আমার সহকর্মী মনিরুল ইসলাম, আর ক্যামেরা ছিলেন আরেক সহকর্মী শাহিন আলম। বাংলাদেশে তোলপাড় চলছে যে ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে, সেইখানে আমি এখন এসেছি। যে নারীটি একটা দীর্ঘ বাজে অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছে, তার সাথে কি ঘটেছিল সেটা জানার চেষ্টা করব, সরাসরি কথা বলবো তার সাথে, একটু জেনে আসি তার সাথে আসলে কি ঘটেছিল। ভুক্তভোগী নারী জানান, ঘটনার দিন তার বাবা মা পাশের একটি অনুষ্ঠানে গিয়েছিলেন। এই সুযোগে পাওনা টাকা চাওয়ার উসিলায় জোর করে ঘরে ঢুকে সুদের ব্যবসায়ী ফজর আলী, যিনি ভুক্তভোগীর মাকে মাসে 4,000 টাকা লাভে 50,000 টাকা ঋণ দিয়েছিলেন। মিল না দেখে হ্যাঁ ডাকাইতে ডাকাইতে দরজার খিলিয়া না খুয়ে গেছে, পরে হ্যাঁ আছে মতন হ্যাঁ খিলি দিছে, আমার দেয়নি। মানে হ্যাঁ রে বলতেছি যে এইসব করে দরকার নেই, মানে হ্যাঁ আমার মুখ চাপদা ধরে রাখছে। এর কয়েক মিনিটের মধ্যেই সেই ঘরে ঢুকে যায় অন্তত 15 জন। প্রত্যেকের হাতে ছিল লাঠি, হকি স্টিক। শুরু হয় অকথ্য নির্যাতন। প্রায় আধা ঘন্টা ধরে মারা হয় ভুক্তভোগী নারী ও ধর্ষণে অভিযুক্ত ফজরকে, এমনকি শাবল দিয়েও আঘাত করা হয় তাকে। এ সময় প্রত্যেকে মোবাইলে ভিডিও ধারণ করে ওই নারীর শ্লীলতাহানি করে। মানে হ্যাঁ আর সুযোগ দেয়নি, হ্যাঁও দেয় নাই আমারও দেয় নাই, মানে কথা বলার হেতেরে মারছে, আমার মারছে। হ্যাঁ আমরা 2-3 জন মারতেছে আর অনেকজনে ভিডিও করছে। ঘটনার অনুসন্ধানে জানা যায়, দীর্ঘদিন ধরে ভুক্তভোগী নারীকে উত্ত্যক্ত করত বাহেরচর গ্রামের ফজর আলী ও তার আপন ছোট ভাই শাহপরান। এটা নিয়ে 2 মাস আগে একবার সালিশ হয়। ফজর আলী ওই সালিশে তার ভাই শাহপরানকে মারধর করে। এর কিছুদিন পর ফজর আলী থেকে টাকা ধার নেয় ভুক্তভোগীর মা। টাকা চাইতে ফজর ভুক্তভোগীর বাড়ির আশপাশে গেলেই তাকে ধরে পেটানোর পরিকল্পনা করে শাহপরান। মামলার তদন্তকারীরা জানিয়েছেন, এই পরিকল্পনায় সঙ্গী করা হয় ফজরের পূর্বশত্রু আওয়ামী লীগ নেতা আবুল কালাম এবং তার ভাই ইউনিয়ন ছাত্রলীগ নেতা সুমনকে। এমনকি মারধরের সময় সুমনের বড় ভাই আবুল কালাম নিজেই উপস্থিত ছিলেন। তাদের পরিকল্পনাতেই ভুক্তভোগীর ভিডিও পরকীয়া বলে ফেসবুকে ছড়িয়ে দেওয়া হয়। ঘটনার পর থেকে পলাতক আছে শাহপরান ও আবুল কালাম। জামিয়াটা সরাইতে বলতে শাহপরানই লোকটি লাগাইছে। শাহপরানকে? ফজর আলীর ভাই, ছোট ভাই। সবশেষ কি এটা নিয়ে কোনো সালিশ হয়েছিল? এটা সালিশ মধ্যে আর মামা টামারা সবাই আইছিল। ফজর আলী আবার রাগ দিছিল, কি থাই তার ফা দিছিল, চড়থাপ্পড় দিছিল। হে জিদ দে লোকটি লাগাইছে।
মামলা হবার পর এর তদন্ত করছে থানা ও জেলা ডিবি পুলিশ। একাধিক কর্মকর্তারা জানিয়েছেন এখানে পরকীয়ার কোনো প্রমাণ পাওয়া যায়নি। পুলিশ বলছে সেদিন নারকীয় দুটি ঘটনা ঘটে, একটি ধর্ষণ, অন্যটি পরিকল্পিত নির্যাতন। সবাই হচ্ছে অন ক্যামেরা মেয়েটাকে নির্যাতন করছে। পাশবিক নির্যাতন বলা যায়। জি, পাশবিক নির্যাতন। মানে এটার হয়তো একটা ভিডিও ভাইরাল হয়েছে, কিন্তু আমরা যেসব আসামি গ্রেপ্তার করছি ওই সব আসামি মোবাইলে আমরা আরো ভিডিও পাইছি। বাস্তবিকভাবে ধর্ষণ কাণ্ড করছে এবং শ্লীলতাহানির ঘটনাও ঘটছে। কথা হয় ভুক্তভোগীর মায়ের সাথে, যিনি ঘটনার দিন চিৎকার চেঁচামেচি শুনে তার মেয়েকে উদ্ধার করতে আসেন। বলেন মামলা প্রত্যাহারের প্রশ্নে ওঠে না, ধর্ষক ও নির্যাতকদের বিচার চান তিনি। শান্তি হয়, আমরা শান্তি করে বিচার চাবে না। মামলা তো আর তুলে নেবেন না, না মামলা তো তুলে নেওয়ার কথা আসে না। এদিকে ধর্ষণ মামলার একমাত্র আসামি আটক ফজর আলী কুমিল্লার একটি হাসপাতালে চিকিৎসাধীন। নির্যাতন, শ্লীলতাহানি ও পর্নোগ্রাফির মামলায় আটক 4 জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, কুমিল্লা। দর্শক, আমার সহকর্মীর প্রতিবেদনটি দেখছিলাম, খুবই মর্মান্তিক একটি ঘটনা। আমরা কুমিল্লা একটু যুক্ত হতে চাই, আমার সহকর্মী খোকন চৌধুরীর সঙ্গে কথা বলতে চাই। খোকন, আমরা যেমনটি জানিয়েছি আগের খবরে, ফজর আলী চিকিৎসাধীন ছিলেন বলে তাকে আদালতে নেওয়া সম্ভব হয়নি। এখন কি তিনি সুস্থ আছেন এবং তাকে হাসপাতাল থেকে কি ছাড়পত্র দেওয়া হয়েছে? এখন তো আসলে জনগণের প্রশ্ন, কবে বিচার পাবেন সেই ভুক্তভোগী নারী? জোয়া, আপনি ঠিকই বলেছেন। আসলে এমন প্রশ্নের শিকার কিন্তু আমরাও হচ্ছি বিভিন্ন সময়। একজন গণমাধ্যম কর্মী হিসেবে সাধারণ মানুষের যেটি চাওয়া পাওয়া বা কৌতূহল, আমরা যে ভাষায় বলি, তারা কিন্তু আমাদের কাছে বরাবরই এই প্রশ্নটুকুই করছেন যে আসলে হচ্ছেটা কি, বা আসামিদের কি অবস্থা, বা যারা এখনো পলাতক রয়েছে তাদেরকে ধরা হচ্ছে কিনা। আসলে সব বিষয়ের প্রশ্নের জবাব যখন আমরা পুলিশের কাছে জানতে চাই, তারা কিন্তু একটি জবাব দিচ্ছেন যে যারা এখন পর্যন্ত পলাতক আসামি রয়েছেন তাদের বিষয়ে তারা অধিকতর তদন্ত করছেন এবং তদন্ত শেষে তাদের পাশাপাশি যে তাদেরকে গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে, এমনটি কিন্তু আসলে আমাদেরকে বারবার জবাব দিচ্ছেন। আরেকটি বিষয় হচ্ছে যে প্রধান আসামি যে ফজর আলী, সে কিন্তু আসলে বিশেষ করে বৃহস্পতিবার রাতেই যে এলাকাবাসীর গণপিটুনিতে কিন্তু সে গুরুতর আহত, অর্থাৎ তার পা ভেঙে গেছে এবং সে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশের অধীনে কিন্তু চিকিৎসাধীন রয়েছে এবং সেখান থেকে এখন পর্যন্ত কিন্তু তাকে কোনো ধরনের ছাড়পত্র দেওয়া হয়নি। ফলে পুলিশ কিন্তু তাকে আদালতে তুলতে পারছে না। তারা বলছেন যে যে কোনো মুহূর্তে আদালত থেকে ছাড়পত্র পাওয়ার পরেই কিন্তু তাকে আদালতে তোলা হবে। এছাড়া বাকি যে 4 জন আসামি রয়েছে, অর্থাৎ যারা এই ভিডিওটি ভাইরালের সঙ্গে জড়িত, তাদেরকে কিন্তু আসলে আজকে তাদের 7 দিনের রিমান্ড চাওয়া হতে পারে এবং তারা বলছেন যে আদালত যে কদিনের রিমান্ড মঞ্জুর করে সে হিসেবে তারা কাজ করবেন এবং যারা পলাতক রয়েছেন তাদেরকেও ধরার জন্য তারা চেষ্টা চালাচ্ছেন পাশাপাশি। এছাড়া সাধারণ মানুষের যেটি দাবি, সেটি হচ্ছে এই ঘটনার সঙ্গে যারা যারা জড়িত, ভিডিও ভাইরাল থেকে শুরু করে কিংবা ধর্ষণের দায়ে অভিযুক্ত, তাদের যাতে একটি দৃষ্টান্তমূলক কঠিন শাস্তি হয়, যাতে পরবর্তীতে এই ধরনের ঘটনা ঘটাবার আর কোনো ধরনের দুঃসাহসিকতা মানুষ না দেখান, সেই বিষয়টি কিন্তু বারবার আসলে সাধারণ মানুষের পক্ষ থেকে ঘুরে ফিরে উঠে আসছে। এবং এখন পর্যন্ত আমরা যতদূর জেনেছি, ওই যে ভুক্তভোগী নারী, তার পাশে কিন্তু আসলে সারা দেশের মানুষ, পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠন এবং মানবাধিকার কমিশন সহ বিভিন্ন সংস্থা কিন্তু যাচ্ছে এবং গোয়েন্দা সংস্থাও পাশাপাশি তাদের তদন্ত কাজ চলমান রেখেছে। জোয়া জি, এবং আসামিদের দ্রুতই শাস্তি হবে, সেটাই আসলে সবার প্রত্যাশা। ধন্যবাদ খোকন যোগ দেওয়ার জন্য। সাতক্ষীরা প্রেস ক্লাবে প্রবেশের সময় বহিরাগতদের হামলায় অন্তত 10 জন গণমাধ্যম কর্মী আহত হয়েছেন। বেলা 12:30টার দিকে প্রেস ক্লাবের গেটে এই ঘটনা হয়। সাতক্ষীরা প্রেস ক্লাবের একাংশ সভাপতি আবুল কাশেম জানান, বহিরাগতদের হামলায় ডিবিসি টেলিভিশনের প্রতিনিধি বেলাল হোসেন ও ভোরের আকাশ পত্রিকার প্রতিনিধি আমিনুর রহমানের মাথা ফেটে যায়। এছাড়া আরও বেশ কয়েকজন আহত হন। পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। সদর থানার ওসি জানিয়েছেন তারা পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছেন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় সেনাবাহিনীও। 5 আগস্ট পরবর্তী সময়ে সাতক্ষীরা প্রেস ক্লাবে আলাদা 2টি কমিটি গঠন হয়। এ নিয়ে কয়েকদিন ধরেই দুপক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। পিআর হতে পারে, কিন্তু এটাকে কেন্দ্র করে যদি কেউ জন আকাঙ্ক্ষার বিরুদ্ধে যায়, জনগণ তা মেনে নেবে না, এমনটাই জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান।
রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে জাতীয়তাবাদী ওলামা দলের সাধারণ সভায় কথা বলেন তিনি। বলেন, যারা বড় কথা বলে তাদের বিরুদ্ধে স্বৈরাচারের সময় কতগুলো মামলা হয়েছে। বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচনের পেছনে গভীর ষড়যন্ত্র রয়েছে। এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, যেসব রাজনৈতিক দল পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি তুলেছে তারা ডক্টর ইউনূসকে ফাঁদে ফেলার চেষ্টা করছে। লন্ডনের প্রধান উপদেষ্টার সাথে তারেক রহমানের বৈঠক নিয়ে ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ করেন জয়নুল আবদিন ফারুক। অবশ্যই পিআর হতে পারে, পিআর হওয়াটা বা না হওয়াটা কোনো বড় কথা নয়, কিন্তু পিআরকে ইস্যু করে বাংলাদেশের মানুষের যে গণতন্ত্রের আকাঙ্ক্ষা, সেই গণতন্ত্রের আকাঙ্ক্ষাতে যদি কেউ দ্বন্দ্ব সৃষ্টি করে, আমি বলবো তারা বাংলাদেশের আদর্শ বিশ্বাস করে। সাবেক 2 সিইসি গ্রেফতারের ঘটনা ভবিষ্যতের জন্য সতর্ক বার্তা হিসেবে দেখছেন নির্বাচন বিশেষজ্ঞরা। তবে আটকের প্রক্রিয়া গ্রহণযোগ্য নয় বলে মনে করেন তারা। এমন পরিস্থিতিতে ভবিষ্যতে কেউ নির্বাচন কমিশনার হতে আগ্রহী হবে না বলে শঙ্কা বিশ্লেষকদের। তাদের মতে নির্বাচন কমিশনারদের বিচার প্রাতিষ্ঠানিকভাবে হতে হবে। লাভলি বিথির রিপোর্ট। 2014 সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন এবং 2018-তে রাতের ভোটের মাধ্যমে নির্বাচন ব্যবস্থাকে এক প্রকার ধ্বংস করা হয়। 24-এর ডামি ভোট সেই প্রক্রিয়ায় শেষ পেরেক ঠোকে। এসব বিতর্কিত নির্বাচনের কারিগর যে কজন, তার মধ্যে সাবেক সিইসি নুরুল হুদা ও হাবিবুল আওয়ালকে গ্রেফতার করা হয়েছে। গুরুতর গাফিলতি ও পক্ষপাতের অভিযোগ তাদের বিরুদ্ধে। ভবিষ্যতে কেউ যেন নির্বাচনে অনিয়ম করতে না পারে, সেজন্য এটিকে সতর্ক বার্তা হিসেবে দেখছেন বিশ্লেষকরা। 2 সিইসিকে আটক প্রক্রিয়া গ্রহণযোগ্য হয়নি বলেও মনে করেন তারা। তাদেরকে সমন দিলেই তারা আদালতে গিয়ে হাজির হতো, আমি নিশ্চিত। তো এটা করা হয়নি, কিন্তু একজনকে হেনস্থা করা হয়েছে, যেটা চরম নিন্দনীয়। আমরা কিন্তু তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা করার সুপারিশ করিনি। এটা একটা সাংবিধানিক পদ, তাকে যদি আপনাকে জবাবদিহিতার আওতায় আনতে হয় তাহলে সেটা সংসদই হচ্ছে তার একমাত্র জায়গা। এই দায়িত্বগুলোতে যারা থাকবে তাদের জবাবদিহিতা, বিষয়টা একটা প্রাতিষ্ঠানিক প্রক্রিয়ার মধ্য দিয়ে করাই তো মানে যুক্তিসঙ্গত। বাংলাদেশে ক্রমাগতভাবে একটা এই যে প্রতিশোধের রাজনীতি, যেটা এটার ভিকটিম হয়ে যাচ্ছে সবাই। এই ঘটনার পরে এখনকার কমিশন কেন, ভবিষ্যতে যে কমিশন আসবে প্রত্যেক কমিশনের মধ্যে এক ধরনের ভাবনা কাজ করবে যে আমাদেরকে সতর্কতার সঙ্গে কাজ করতে হবে, সুষ্ঠু নির্বাচনের দিকে তাকিয়ে কাজ করতে হবে। নির্বাচন বিশ্লেষকরা বলছেন, সংক্ষুব্ধ ব্যক্তি অনিয়মের অভিযোগ করতেই পারেন, তবে ফৌজদারি মামলায় তাদের গ্রেফতার করা হলেও আটকের প্রক্রিয়া ইসির উপর এক ধরনের চাপ সৃষ্টি করবে। অনেকেই ভবিষ্যতে ইলেকশন কমিশনার হইতে চাবেন না, কারণ বাংলাদেশে ইলেকশন সবসময় একটা বিতর্কিত ব্যাপার। আপনি যদি কেয়ারটেকার সরকারের সময় নির্বাচন দেখেন, যে দল হেরে গেছে তারা কিন্তু প্রশ্ন তুলেছে সবসময়। এই কারণেই যারা যদি কারো নাম প্রস্তাব হয়, অনেকে ভাববে, দ্বিতীয়বার চিন্তা করবে, তৃতীয়বার চিন্তা করবে। তাদের উপরে এটা একটা মানসিক চাপ হিসেবে তো থাকবেই। কেউ হয়তো দায়িত্ব নেবে, কিন্তু তাকে প্রস্তুত থাকতে হবে যে নির্বাচন শেষ করার পরে তাকে বিদেশ চলে যেতে হবে, দেশ ছেড়ে। তো এইভাবে তো একটা দেশ আসলে আগায় না, এইভাবে প্রতিষ্ঠান আগায় না। সংবিধানের 118 অনুচ্ছেদ অনুযায়ী যে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের বিধান আছে, দায়িত্বে থাকাকালীন নির্বাচন কমিশন যদি অসদাচরণ করে তাহলে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সম্ভব, ওটাই বিধান। কিন্তু দুর্ভাগ্যবশত এটা কার্যকর ছিল না। বিশ্লেষকদের মতে নির্বাচন একটি রাষ্ট্রের গণতান্ত্রিক চরিত্র তুলে ধরে, তাই সুষ্ঠু নির্বাচন চাইলে ইসিকে প্রাতিষ্ঠানিক ভিত্তির উপর দাঁড় করাতে হবে। এটা গণতান্ত্রিক রাষ্ট্রে কেউ দায়বদ্ধতার ঊর্ধ্বে নয়। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। বায়ু দূষণ রোধে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়েছে সরকার। এজন্য বিভিন্ন সংস্থার সাথে সমন্বয় করে কাজ করতে হবে বলে জানিয়েছেন পানি সম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সোমবার সচিবালয়ে বায়ু দূষণ নিয়ন্ত্রণে চীনের বিশেষজ্ঞ প্রতিনিধির সঙ্গে মতবিনিময় শেষে উপদেষ্টা এসব বিষয়ে কথা বলেন। বায়ু দূষণ রোধে শীতকাল বা আগামী অক্টোবরের আগে ভাঙাচোরা রাস্তার মেরামত কাজ শেষ করা হবে বলে জানিয়েছেন তিনি। এছাড়া পুরানো মেয়াদোত্তীর্ণ গাড়ি পর্যায়ক্রমে সড়ক থেকে তুলে নেওয়া হবে। নতুন 250টি গাড়ি কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
যে আমরা বর্ষা নেমে যাওয়ার সাথে সাথে ভাঙাচোরা রাস্তাগুলো নির্মাণের কাজ শুরু করে দেব। আরেকটা হচ্ছে বিআরটি এর সাথে মিলে আমরা যৌথভাবেই ঘোষণা দিয়েছিলাম যে পুরনো বাসগুলোকে আর চলতে দেওয়া হবে না। এখন আমরা বিআরটি এর সাথে মিলে একসাথে পুরনো বাসগুলোর বিরুদ্ধে অভিযানে যাব। বর্তমান সরকার 287 মেগাওয়াটের 37টি নবায়নযোগ্য জ্বালানি খাতের প্রকল্প বাতিল করেছে। এসব প্রকল্প পুনরায় পর্যালোচনা করার আহ্বান জানিয়েছে সিপিডি। সংস্থাটি বলছে, নবায়নযোগ্য জ্বালানি বিনিয়োগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে রয়েছে বাংলাদেশ। ব্যবসায়ীরা জানান, নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগের জন্য নানা ধরনের সমস্যা মোকাবেলা করতে হচ্ছে। কোম্পানি গঠনেও রয়েছে চ্যালেঞ্জ। বিদেশিরা জটিল নিয়ম এবং একাধিক সংস্থার মধ্যে সমন্বয়ের অভাবের কারণে বিড়ম্বনায় পড়ছেন। আংশিক ডিজিটালাইজেশন সমস্ত প্রক্রিয়াকে জটিল করে তুলেছে। আলোচকরা বলেন, এ খাতে বিনিয়োগের জন্য দ্বিপাক্ষিক ব্যবসায়িক সম্পর্ক স্থাপন করা প্রয়োজন এবং টেন্ডার প্রক্রিয়া সহজীকরণের দাবিও জানান তারা। আরও বলেন, সরকারের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের উদ্যোগ নিতে হবে। বিনিয়োগকারীরা আমরা যখন কথা বলেছি, তারা যেটা বোঝাতে চেয়েছেন, বাংলাদেশে যত ইনসেন্টিভ দেওয়া হচ্ছে তার থেকেও এই ইনসেন্টিভের চেয়েও গুরুত্বপূর্ণ হলো যে ধরনের অবস্ট্যাকলসগুলো হচ্ছে, সেই অবস্ট্যাকলসগুলো তাদেরকে ইনভেস্টমেন্টের পথে বেশি সমস্যা তৈরি করছে। সুতরাং অবস্ট্যাকলসগুলো বরঞ্চ দূর করা দরকার। এমনকি যদি ইনসেন্টিভ নাও থাকে, অবস্ট্যাকলসগুলো দূর করা দরকার। এটা তাদের দিক থেকে একটা বড় দাবি। মিরপুর 11 নম্বরের ভাসানী মোড় এলাকায় সড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। দুপুরে পরিচালিত অভিযানে 8 থেকে 10টি দোকান ভেঙে দেওয়া হয়। উচ্ছেদের সময় স্থানীয় দোকান মালিক ও কর্মচারীরা নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে নানা অভিযোগ ও নোটিশ ছাড়া এমন উচ্ছেদের প্রতিবাদ জানান। যদিও মার্কেটের জন্য সিটি কর্পোরেশনের বরাদ্দ দেয়া আছে, স্থানীয় ব্যবসায়ীদের এমন দাবির মুখে উচ্ছেদ অভিযান স্থগিত করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। বরাদ্দের কাগজপত্র পুনর্বিবেচনা করে আবার অভিযান পরিচালনা করা হবে। উক্ত এলাকায় 50-এর অধিক দোকান অবৈধভাবে সড়কের জায়গায় নির্মাণ করা হয়েছে এমন অভিযোগের ভিত্তিতে উচ্ছেদ অভিযান পরিচালনা করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এনে কোনো নোটিশ দেওয়া না, হঠাৎ গায়ে ভাঙা দিছে। লোকমুখে শুনতেছে অবৈধ আর কি জায়গাটা, কিন্তু আমাদের যদি 2 ঘন্টা সময় দিত ভাই, আমরা সব মালগুলো আমরা বের করতে পারতাম। অবৈধ উচ্ছেদ নোটিশ দেওয়া হয় না। এটা যখন ফুটপাত ক্লিয়ার, মানে ফুটপাত ক্লিয়ার করতে হবে। এটা আমাদের কাছে যে তথ্য, এটা পুরোটা ফুটপাতের জায়গা। এটা তো আপনারা দেখলেন কতগুলো ভেঙেছে, এটা তো আপনারা দেখলেন। রাস্তার আশেপাশে মোটামুটি টং দোকান সহ। প্রাণ পটাটা চিপস নাকি বিস্কিট? এটা কি? এটা বাছাই করা আলু আর স্পাইসি সিজনিং এ প্রাণ পটাটা চিপস নাকি বিস্কিট, খেয়ে বুঝে নাও। রহস্যময় এক বাড়ির সন্ধান মিলল নেত্রকোনার কলমাকান্দা সীমান্তে। মালিক কুমিল্লার লাকসামের ভাইস চেয়ারম্যান মহব্বত আলী, সাবেক এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলামের আপন শ্যালকও তিনি। যমুনার অনুসন্ধানে মিলেছে সীমান্ত এলাকায় তার আরও কয়েক কোটি টাকা সম্পত্তির তথ্য। এছাড়া উপজেলা সদরেও রয়েছে অনেক টাকা সম্পত্তি। জুলাই অভ্যুত্থানের পর সেখানে তাকে দেখা গেছে। ধারণার সীমান্ত পথে পালিয়েছেন মহব্বত। পাহাড় মেঘঘেরা কলমাকান্দা সীমান্ত, পাতলা এলাকায় যমুনা টিভির যাত্রা। উদ্দেশ্য রহস্যময় একটি বাড়ির সন্ধান। অবশেষে দেখা মিলল সেই বাড়ির। মালিক মহব্বত আলী, তিনি কুমিল্লার লাকসাম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ভাইস চেয়ারম্যান। তার আরেক পরিচয় সাবেক এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলামের আপন শ্যালক। গণ অভ্যুত্থানের পর পালিয়ে যাওয়ার আগে সীমান্তের এই বাড়িতেই তাকে দেখেছেন স্থানীয়রা। 6 তারিখ দেখছি এরা বাজারে ঘোরাঘুরি করছে, এখানে বাজারে অনেক মানুষ দেখছে। তা আপনারা যদি তদন্ত নেন পাইবেন। এই লোক যে সময় আসছে অনেক টাকা নিয়ে আসছে, মানে এলাকায় সবাই তোলপাড় হয়েছে, 2-3 বস্তা টাকা নিয়ে আসছে। প্রশ্ন হলো, কুমিল্লা থেকে কেন সীমান্ত এলাকায় এসে বাড়ি করলেন মহব্বত? স্থানীয়রা জানালেন, পাতলা এলাকার ক্ষুদ্র নিগোষ্ঠীর এক নারী ঢাকায় স্পা সেন্টারে কাজ করতেন। সেখানে মহব্বতের সাথে পরিচয়, প্রেম, বিয়েও করেছেন বলে দাবি করতেন দুজনেই। তারপর সেখানে আসা যাওয়া ছিল মহব্বতের। এখানে রেশমির সাথে আমাদের যে যাকে পাচার করা হয়েছে, ওনার সাথে বেশ কয়েক বছর ধরেই এখানে
আসা যাওয়া করে। শুধু পাতলা এলাকা নয়, দুজনের কলমাকান্দা সদর, চাঁদপুর, বড়ুয়াকোনা, চিকনটুপ, কচুগড়া ও চিনাহালা মৌজায় অন্তত 18 একর জমি কেনার তথ্য মিলেছে। রয়েছে বাগানবাড়ি, পুকুর। কারো বেড়ানোর কাছে শুনি যে মোহাম্মদ আলী নাম করে লোক, এই লোকটা ঢাকা থেকে আসছে, আইসা বাড়িঘর কিনা জায়গা করে তারা রাখতেছে। এই এলাকার আগের থেকেই উনি কিছু লোকজনের সাথে চাল চলন করেন, যারা জমি কিনা এবং বেচার মধ্যে সহযোগিতা করেন। বাড়িঘর করছে শত শত কোটি দিয়ে মাইরা না বর্ডারের সাইডে বাড়িঘর করছে। নিশ্চয়ই আগে হয়েছে, অন্য সরকার দলিল লেখক করছে, কিন্তু পরবর্তী সময় আমি 3টা বা 2 দলিল করছে, আমার খেয়াল নাই। সীমান্তের রহস্য ঘেরা বাড়ি ও মোহাম্মদ আলীর বিষয়টি নজরদারিতে আছে বলে জানিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। এখন আমাদের কাছে ইনফরমেশন নেই, আমরা তো শুধু এখানে কাজ করি না, আরো এজেন্সি আছে, প্রত্যেকে মিলেই সেখানে অ্যালার্ট আছে। যে কোনো প্রকার তথ্য পেলে অবশ্যই এটা আমাদেরকে ফার্স্ট প্রায়োরিটিতে আমরা দেখব। এখানে একজন বিয়ে করছে, বিয়ে করে একটা মেয়েকে বিয়ে করে এই জায়গায় এসে স্থায়ী হওয়ার চেষ্টা করছে। তো আমরা আসলে তারও শ্বশুরবাড়ির যে অ্যাড্রেসটা, সেই অ্যাড্রেসটাও কিন্তু নাই, কারণ তার শ্বশুরবাড়ির সবাই পরবর্তীতে ওই পারে চলে গেছে। লাকসামে টর্চার সেল করে স্থানীয়দের নির্যাতন সহ নানা অভিযোগ রয়েছে মোহাম্মদ আলীর বিরুদ্ধে। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। চট্টগ্রামে হঠাৎ করে দেখা দিয়েছে মাস্ক ও স্যানিটাইজারের সংকট। বিশেষ করে হাসপাতালগুলোর সামনের ফার্মেসি থেকে এসব সুরক্ষা সরঞ্জাম রীতিমতো উধাও। এই অবস্থায় অসাধু ব্যবসায়ীদের সতর্ক করেছেন সিটি মেয়র। করোনার সংক্রমণ কিছুটা বেড়েছে মাত্র, এরই মধ্যে এমন কৃত্রিম সংকটে বিস্মিত সাধারণ মানুষ। করোনা সংক্রমণ কিছুটা বৃদ্ধির পর ফার্মেসিতে মাস্ক ও স্যানিটাইজার সংকটের বিষয়টি কতটুকু সত্য তা দেখতে যাই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনের ফার্মেসিগুলোতে। ক্রেতা সেজে বেশ কিছু ফার্মেসি ঘুরে দেখা গেল ভালো মানের মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজার নেই। নিম্নমানের মাস্ক যা আছে সেগুলোর দামও বাড়তি। গেট হলে যারা আছে, যারা অন্য জিনিসপত্র দেয়, ওদেরকে বললো ওরা বলে মাস্ক নাই, ডিরেক্ট বলে মাস্ক নাই, আর অন্য কোম্পানি ওদেরকে দেখাও যায় না। ওরা তো আসতেছে না, বলবো কাকে, আমরা তো বলার তো কেউ নাই। একই চিত্র আগ্রাবাদে চট্টগ্রাম মা ও শিশু জেনারেল হাসপাতালের সামনেও। হ্যান্ড স্যানিটাইজার দূরে থাক, মিলছে না জীবাণুনাশক হ্যাক্সিসোলো। স্যানিটাইজার কোম্পানি দিচ্ছে না, ওরা এখন বানানো শুরু করেনি, বাইরে থেকে ওভার রেটে কিনে আনতেছে। বিক্রেতাদের দাবি, চাহিদা বৃদ্ধির পর এসব সুরক্ষা সরঞ্জামের সরবরাহ কমিয়ে দিয়েছে উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো। বাড়তি টাকা দিয়েও সরবরাহ পাচ্ছেন না। এগুলো তো আনঅ্যাভেলেবল, ডিরেক্ট এগুলো পাওয়াই যাচ্ছে না, আমরা কিনতে পারতেছি না, আমরা কিভাবে বিক্রি করব? এক্সিসল আমরা অর্ডার দিচ্ছি, কোম্পানি থেকে আসতেছে না। আর মাস্ক গেট হলে আরএফএল যেটা বেশি চলে বাংলাদেশ মানুষ খুঁজে আর কি, এটা না কোম্পানি দিতেছে না। আসলে যেখানে অভিযান চালানো দরকার ওখানে বক্তব্য দপ্তর বলেন যে কোনো সংস্থার লোক ওখানে যাচ্ছে না। পরিস্থিতি এখনো আগের মতো নয়, তার আগেই এমন কৃত্রিম সংকট ও মূল্য বৃদ্ধিতে বিস্মিত সাধারণ মানুষ। দোকানদার মানে কারো কারো দোকানে নাই, আবার কারো কারো দোকানে আছে, এরকম বলে। দামটা একটু বেশি, 10-20 টাকা বা বাড়তি, হয়তো আগে 20 টাকা 40, এটা আর কি ছোটটা মানে নাই, পাওয়া যাচ্ছে না। এর মধ্যে মেডিকেল এলাকায় গিয়ে অসাধু ব্যবসায়ীদের সতর্ক করেছেন সিটি মেয়র। মাস্কের দাম বাড়িয়ে দিয়েছে, মাস্ক কমপ্লিটলি বাজার থেকে গায়েব করে দেওয়ার চিন্তা ভাবনা করছে, এবং যত ধরনের প্রিভেন্টিভ মেজার্স, এই যে গ্লাভস থেকে শুরু করে বিভিন্ন ধরনের লোশন, স্যানিটাইজার থেকে শুরু করে সব কিছু মার্কেট শর্ট হয়ে যাচ্ছে। অসাধু ব্যবসায়ীকে আমি এক বিন্দু ছাড় দিতে রাজি নই। আমরা জানি কে কোথায় কি রেখেছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। যুদ্ধবিরতি আলোচনা চললেও এখনও গাজায় আগ্রাসন চালিয়ে যাচ্ছে ইসরায়েল। রোববার হামলায় প্রাণ গেছে আরও ৭২ ফিলিস্তিনির। এরই মধ্যে আবারও উত্তর গাজা খালি করার নির্দেশনা দিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। রোববার আইডিএফ এর নতুন ঘোষণায় উপত্যকার উত্তরে হামাস বিরোধী অভিযানের মাত্রা আরও তীব্র হবে বলে জানানো হয়েছে। দক্ষিণে কথিত নিরাপদ ঘোষিত অঞ্চল আল মাওয়াইসির দিকে সরে যেতে বলা হয়েছে উত্তর গাজার বাসিন্দাদের। বাধ্য হয়ে যেভাবে পারছে দক্ষিণের দিকে ছুটছে ফিলিস্তিনিরা। জ্বালানির অভাবে গাড়ি না থাকায় গাধার পিঠে বাক্স পাটরা বোঝাই করে কিংবা পায়ে হেঁটেই যাচ্ছে মানুষ। গাজাবাসীকে সরে যেতে বলা হলেও আশ্রয় শিবির লক্ষ্য করে দক্ষিণাঞ্চল অব্যাহত আছে হামলা, আর বন্ধ হয়নি ত্রাণ নিতে যাওয়ার ফিলিস্তিনিদের ওপর গুলিবর্ষণও। উদ্ধত বেনিয়ামিন নেতানিয়াহুই গাজায় যুদ্ধবিরতি চুক্তির একমাত্র বাধা।
নিজের বিরুদ্ধে চলমান দুর্নীতি মামলা ঠেকানো এবং গদি টিকিয়ে রাখার লক্ষ্যেই গাজায় যুদ্ধ জিয়ে রাখতে চান ইসরায়েলি প্রধানমন্ত্রী, এমন অভিযোগ দেশটির বিরোধী নেতাদের। মধ্যস্থতাকারীদের একটি সূত্র জানিয়েছে, গাজার সংকট সমাধানে নেতানিয়াহুর ওপর চাপ বাড়িয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এখন প্রশ্ন, এবার কি থামানো যাবে ইসরায়েলি প্রধানমন্ত্রীকে? সাম্প্রতিক ইতিহাসের ভয়াবহতম আগ্রাসনের সাক্ষী গাজা। প্রতিদিনই নিষ্ঠুরতার নতুন নজির তৈরি করছে ইসরায়েল। উপত্যকার দুঃসহ পরিস্থিতির বর্ণনা দেওয়ার সাধ্য নেই কারো। কে থামাবে এই নৃশংসতা? কবে? আরও একবার গাজায় যুদ্ধবিরতি চুক্তির কাছাকাছি পৌঁছানোর দাবি মধ্যস্থতাকারীদের। যুক্তরাষ্ট্রের সমর্থনে নতুন প্রস্তাব নিয়ে দৌড়ঝাঁপ করছে আরব দেশ মিশর ও কাতার। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে ৭৫% ইস্যুতে হয়েছে সমাধান, বাকি ২৫%-এর জন্য চলছে দর কষাকষি। বরাবরের মতোই আগ্রাসন বন্ধ এবং গাজা থেকে পুরোপুরি ইসরায়েলি সেনা প্রত্যাহারের দাবি হামাসের। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটির নিরস্ত্রীকরণ এবং নির্মূলের দাবি তেল আবিবের। হামাস নেতাদের নির্বাসনে পাঠানোর উপর জোর দিয়েছে যুক্তরাষ্ট্র। বারবার ভেস্তে গেলেও এবার যুদ্ধবিরতি নিয়ে আশাবাদী মার্কিন মধ্যস্থতাকারীরা। ট্রুথ সোশ্যাল পোস্টে গাজায় যুদ্ধবিরতি চুক্তি ও জিম্মিদের ফেরানোর তাগিদ দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধবিরতির দাবিতে ক্ষোভ বাড়ছে ইসরায়েলের সাধারণ মানুষের মধ্যেও। চাপ রয়েছে বিরোধী রাজনীতিবিদদের তরফ থেকেও। এই অবস্থায় কিছুটা কোণঠাসা পরিস্থিতিতে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মন্ত্রিসভা ও সিনিয়র সামরিক কর্মকর্তাদের সাথে চলছে দফায় দফায় আলোচনা। জরুরি বৈঠক হয়েছে অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেতের কর্মকর্তাদের সাথেও। নেতানিয়াহু তার বক্তব্যে অভিযান শেষ পর্যায়ে বলেও ইঙ্গিত দেন। আমাদের অস্তিত্বের জন্য বড় দুটি হুমকি প্রতিহত করেছি। জয়ের পর নিশ্চিতভাবেই এখন অনেক সুযোগ তৈরি হয়েছে। প্রথমটি হলো আমাদের জিম্মিদের উদ্ধার। হামাসকে পরাজিত করতে গাজা ইস্যুর সমাধান করতে হবে। আমি বিশ্বাস করি উভয় মিশনে সফল হব। অবশ্য প্রধানমন্ত্রীর ওপর ভরসা রাখতে পারছেন না খোদ ইসরায়েলি আইন প্রণেতারাই। তাদের অভিযোগ, দুর্নীতি মামলার ট্রায়াল ঠেকিয়ে নিজের গদি বাঁচাতেই ইসরায়েল ও জিম্মিদের জীবন বাজি রাখছেন নেতানিয়াহু। ডরথি তাস্ট্রিন, যমুনা নিউজ। তীব্র দাবদাহের কবলে ফ্রান্স, ইতালি, গ্রিস, স্পেন সহ ইউরোপের বহু দেশ। দাবানলের শঙ্কায় বেশ কয়েকটি দেশে জারি করা হয়েছে সতর্কতা। বিপর্যস্ত দক্ষিণ ইউরোপের বাসিন্দারা। এরই মধ্যে পর্তুগাল, ইতালি, গ্রিস সহ বেশ কয়েকটি দেশে তাপমাত্রা পারদ ছাড়িয়েছে 40 ডিগ্রি সেলসিয়াসে। আরও বাড়তে পারে বলে শঙ্কা প্রকাশ করছে দেশগুলোর আবহাওয়া অধিদপ্তর। এদিকে দাবানলের শঙ্কায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে লিসবন সহ পর্তুগালের 2/3 এলাকায়। পর্যটক ও বাসিন্দাদের দ্রুতই নিরাপদে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। সতর্কতা জারি করা হয়েছে ইতালির অন্তত 21টি শহরে। অন্যদিকে তীব্র তাপদাহে দাবানলে পড়ছে ফ্রান্সের বিস্তীর্ণ অঞ্চল। আর দর্শক, এ ছিল দুপুরে বাংলাদেশের এখনকার আয়োজন। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।